মানে পৃথিবীর বেগটা যদি ডান দিকে ধরি আর যদি ইথারের বেগটা যদি বাম দিকে ধরি, তাহলে তো আলোটা যে মানে আপেক্ষিকভাবে যে আমরা যেটা দেখবো আলো কোন দিকে যাচ্ছে সেটা তো স্যার বাম দিকের কোনাকুনি বরাবর যাবে, কিন্তু আমরা তো এক্সপেরিমেন্টে ডান দিকের কোনাকুনি বরাবর দিই। তাহলে তুমি দাও, ঘুরেই দাও, সমস্যা কি? তাহলে তাহলে কেমন কেন? তুমি তাকে ঘুরেই দিলে অসুবিধা কোথায়? তুমি কোন দিকে যেতে চাও? এখান থেকে কোন দিকে যেতে চাও তুমি? স্যার পৃথিবীর বেগ যদি ডান দিকে হয় তাহলে তো ডান দিকে হয়, মিরর এইদিকে গুলো তো যদি ডান দিকে পৃথিবীর চলে বেগ যাবে। হয়, এইদিকে পৃথিবীর দিক কি এরকম বেগ ধরতেছি, এইদিকে যাচ্ছে? স্যার এক্সপেরিমেন্টে তো সেরকমই ধরছিলাম। মানে এদিকে যদি পৃথিবী যায়, এরকম ধরতে হবে এরকম কোনো কথা আছে? তুমি যেদিক খুশি সেদিক ধরো। আমরা যদি এদিকে যদি পৃথিবীর বেগ যদি চিন্তা করি, তাহলে ইথার যাচ্ছে কোন দিকে? তার বিপরীত দিকে। ইথার যাচ্ছে বিপরীত দিকে, তাহলে ইথার যাচ্ছে এই দিকে, এই দিকে হলো পৃথিবী, ভি বেগে যাচ্ছে। তাহলে ইথারও যাচ্ছে এই দিকে, তার উল্টো দিকে ইথার সেটাও যাবে হলো ভি বেগে। এখন যদি এই দিকে আলো যায়, তাহলে কি হবে? তখন তো মাইনাস হবে। পৃথিবী আলোটাকে স্যার কত আমি বেগে, এমন দর্পণের পৃথিবী কথা কত বলতেছি। বেগে যেতে দেখবে? তাহলে এমন দর্পণে যদি আমি ধরি, এখন এইদিকে যদি আলো যায়, আলো আমরা ধরেছিলাম এখানে সোর্স ছিল, তাহলে এখান থেকে আলো আমরা এদিকে ধরেছিলাম, তাহলে এদিকে পৃথিবী যদি যায়, এখানে যদি এমন দর্পণ থাকে, তাহলে এই যে দর্পণটা এখান থেকে এখান থেকে এর দূরত্ব, মানে পৃথিবীর এখান থেকে বা এখানে স্ল্যাব রাখলে এখান থেকে দূরত্ব হলো এইটা, এলন ধরেছিলাম। তাহলে এখন এই এমন দর্পণে এখানে আলোর বেগের কি আপেক্ষিক কোনো হিসাব আছে আসলে? না স্যার, ওই যে আমরা যেমন এর আগে ট্রাক একদিকে গেলে আমরা একটু তার থেকে অন্যভাবে দেখতাম না, ওইটার কথা বলে আপনি একটু বলছিলেন না রেকর্ড ক্লাসে? পানির নদীতে বেগ দিয়ে তো স্যার বলছিলেন। তাহলে এখানে যখন আলো এখান থেকে এখানে যাচ্ছে, এই দর্পণের অবস্থাটা কি? এখানে থাকতেছে? এই দর্পণ কি এখানে থাকতেছে কিনা? এমন দর্পণ তাকে কি এখানে পাওয়া যাবে? না স্যার, পাওয়া যাবে না। সে সামনে চলে যাবে, সে চলে যাবে হলো সামনের দিকে। আলোটা কি আর এখান থেকে, এই যে এ থেকে এই বি, এই এ থেকে বি বরাবর যাবে আলো? না স্যার, ওইটা তো স্যার এ থেকে পরবর্তীতে যে দর্পণটা মানে আঁকছি ওই দিকে যাবে, কিন্তু আহ, আসলে তো স্যার এই মানে দিকে এই যাবে, দিক বরাবর যায় না। তাহলে এই দিকে যাবে, এখানে হলো কথা। এখন
এখন আমি যদি এখানে পৃথিবীর বেগ যদি এইদিকে ধরি, এইদিকে যদি ধরি, তাহলে ইথার এদিকে যাচ্ছে, আর আলোর বেগও যদি এদিকে ধরি, তাহলে এই এদিকে কোনো একটা জায়গা থেকে আলো এদিকে যাচ্ছে। এখন আলোর বেগ মূলত এই দিকে, এই দিকে হলো আলো যাচ্ছে। তাহলে এখান থেকে সেটা এদিকে সরে যাচ্ছে। তাহলে যদি পৃথিবী এদিকে যায় আর সেটা যদি এখান থেকে এখানে সরে যায়, তাহলে আমি বলেছি যে সেক্ষেত্রে আলোটা যদি যে দর্পণে ফেরত আসতে হয়, আলো তো এই পথে যাবে না, আলো এই পথে যাবে, এই দিকে চলে যাবে। এইরকম আলো যাওয়ার কথা। এখন এরকম কেন যাওয়ার কথা? এরকম কেন যাওয়ার কথা? এখন প্রশ্ন আসছিল যে আলো তো সোজা পথেই চলে যাবে, আলো তো এইভাবে যাওয়ার কথা না। তাহলে এখানে পৃথিবীর বেগ কাজ করতেছে এই দিকে, আর আলো মানে আলো কাজ করতেছে, আলো যাওয়ার চেষ্টা করতেছে সোজা। সামান্তরিকের সূত্র অনুযায়ী আলো কোন দিকে যায়? কর্ণ বরাবর। তাহলে কর্ণ বরাবর চলে যাবে। অসুবিধা কোথায়? হুম, স্যার, আমি আসলে ওইভাবে ভাবছি, আমরা যদি গাড়ি থেকে যদি কিছু ফেলে দেই, তাহলে তো গাড়িটা তো পরে সামনে চলে যায়, আর যেটা ফেলি ওটা তো পিছনের দিকে চলে যায়। আর এখানে যেহেতু পৃথিবীও সামনের দিকে যাচ্ছে, আর সাথে মিররটাও তো যাচ্ছে সামনের দিকে, তাহলে তো আলোটা তো পিছনের দিকে চলে যাবে না, কারণ আলোটা তো তখন শূন্য অবস্থানে থাকবে। আলো শূন্য অবস্থানে থাকবে, আলো পিছনের দিকে চলে যাবে। সেইটা আমার প্রশ্ন, তাহলে তো পিছনে। আলো তো আলো পিছনের দিকে যাবে কি? আলো তো পিছনের দিকে গেলে এখানে বসে যে ব্যক্তি দেখতেছে, সে দেখতেছে কি? সে দেখতেছে আলোটা, মানে আলোটা যাচ্ছে এই পথে। এখন যদি এই আলোর দিকে সে যদি তাকায়, তাহলে তার কাছে কি মনে হবে? সে আলোটাকে আপাত দৃষ্টিতে এই পথে যেতে দেখবে না। কোন পথে যেতে দেখবে সে? এখানে তো আলোর এক্সাক্ট পথ হলো এইটা, এবং এটা ধরেই তো হিসাব করা হয়েছে। এখন ওই ব্যক্তি যদি আলোর দিকে তাকায়, হয়তো সে আলোকে এই পথে যেতে দেখবে না। সে কোন পথে যেতে দেখবে? সোজা পথে। সে দেখবে এদিক পথে যাচ্ছে। জি স্যার, এইবার বুঝছি, এবার আর লাগবে না। এটা কি ট্রাকার সেই বাসের ঘটনা ঘটে নাই? বৃষ্টি আর ছাতার ঘটনা ঘটে নাই? জি স্যার, এখন তুমি আলোর এইখানের পথ ধরে এখান থেকে পিছনের দিকে চিন্তা করতেছো কেন? আলোর তো এখানে আসলে পথটা না, আলো তো এক্সাক্ট এই পথে যাচ্ছে না, যেতে পারতেছে না। আলো তো প্রকৃতপক্ষে যাচ্ছে এই পথে, কিন্তু তার কাছে মনে হচ্ছে কি আলোটা এখান থেকে পিছনে সরে যাচ্ছে। জি আমরা স্যার এই বুঝছি। কথা বলছিলাম হয়তো রেকর্ডে। এখন এখানে পৃথিবী এদিকে যেতে হবে এরকম তো কোনো কথা নাই, পৃথিবী যে এদিকে যেতে পারবে না এরকমও কোনো কথা নাই, যে কোনো দিকে সে যেতে পারে। আচ্ছা, প্রমাণের অবস্থা কি ওখানে? প্রমাণ কত দূর?
আমরা ওই যে দর্পণ টর্পণ সরে গেছিল, তারপরে এসে যে স্ক্রিনে যে আলো এসে পড়েছিল, সেই আলো পড়ার সময়ের আমরা ব্যবধান আমরা বের করেছিলাম। একদম লাস্টে যে মনে হয় তোমরা কি পরে এখান থেকে ক্যালকুলেশন নিয়ে কেউ সামনে আগাইছো, এরকম আসো কেউ? যে পর্যন্ত ক্যালকুলেশন করে দিয়েছিলাম তারপরে কি তোমরা সামনে কেউ আগাইছিলা কিনা মানে? কেউ আর সামনে আগাও নাই? বেশ, তো তোমরা পড়লা কি আসলে? তোমাদের একটু চেষ্টা করা উচিত না যে সামনে এরপরে কি হতে পারে, প্রমাণ কোন দিকে যেতে পারে? হম, স্যার ওই দুইটা তো বিয়োগ করছিলাম। বিয়োগ রেকর্ড করেছিলাম। ক্লাসে তো সময়ের পরিবর্তন পর্যন্ত বের করছিলেন, হ্যাঁ, লাস্টে তারপরে ওটা আর বের করা হয় না। তাহলে তোমরা ওখানে প্রথম যে সময়ের পরিবর্তন আমরা সেটা কি পেয়েছিলাম রেকর্ডে? ওখানে ওই লাস্টে যে মানে এত করতে 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 পরের ক্লাসেও দেখা গেছে যে মানে অনেক সময় হয়ে গেছে, পরে আর ক্যালকুলেশন মাথার ভিতরে আর কাজ করে না, পরে স্যার আমি ওই আর যে দেখিয়ে দিয়েছিলাম। স্যার ওই আর সামনেও আগেই নাই দুইটা সময়ের মধ্যে পার্থক্য ওইটা মানে বাই করতে চেয়ে তারপর থামাই দিছি ওইখানে। আচ্ছা, তাহলে ওইখানে মনে হয় একটু আমরা করতে করতে যে ঝামেলাও করছিলাম। যে তাহলে প্রথম যে স্যার ওইখানে লাস্ট হিসাবটা পর্যন্ত ছিল 90 ডিগ্রি কোণে ঘোরানোর আগে, এখানে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়ার আগে যে টাইম ইন্টারভেলটা বের হয়েছিল ডেল টি, এটা তোমাদের কত বের হয়েছিল? এটা তোমরা মনে হয় বের করেছিলা। So 2/c into 2 L2 ডিভাইডেড by বাই সি ইন্টু L2 by 1 minus b square by c square 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার minus L1 by মাইনাস এল অন ডিভাইডেড বাই root of 1 minus b square by c square. রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এই টাইম ইন্টারভেলটা তোমরা পেয়েছিলা 90 ডিগ্রি কোণে ওই ইন্টারফেরোমিটার অর্থাৎ যন্ত্রটাকে সেটআপটাকে ঘোরানোর আগে। মনে পড়ে স্ক্রিনে এসে যখন আলোটা প্রতিফলিত হয়ে যখন স্ক্রিনে এসে মিলেছিল, একটা তো উপরের এখানে M1 মিররে প্রতিফলিত হয়ে আসছিল, আর একটা M2 মিররে প্রতিফলিত হয়ে এসে তারপর দুইটা রশ্মি এসে স্ক্রিনে মিলেছিল এখানে। তাহলে এখানে যে স্ক্রিনে মিলেছে তাতে দুইটা রশ্মি এত সময় ব্যবধানে, অর্থাৎ একটা আসছে তার এতটুক সময় পরে আরেকটা রশ্মি ওখানে এসেছে, এ পর্যন্ত আমরা বের করেছি। এরপরে যখন সেটআপটাকে 90 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে তখন সেখানে আমরা বলেছিলাম এই জায়গাটায় কি চলে আসবে, একটা পরিবর্তন আসবে, মনে আছে? জি স্যার এই জায়গাটা তো আর এটা থাকবে না, তখন টর্চ লাইটটা সোর্স উপরে উঠে যাবে, M1 মিরর M2 মিররের জায়গায় আসবে, M2 মিররটা নিচের দিকে চলে যাবে, স্ক্রিনটা এদিকে চলে আসবে, মনে আছে সেটা? তাহলে এখানে তোমার এরকমের তখন সোর্স চলে আসার কথা এই জায়গায়। তাহলে এখানে যদি সোর্স চলে আসে, এইখানে যদি তোমার স্ল্যাব থাকে, এইখানে এইখানে যদি তোমার এই যে M1 মিররটা আসে, এখানে যদি তোমার M2 মিরর আসে, এখানে আসবে M1 মিরর,
এখানে আসবে M2 মিরর, আর এই জায়গায় তাহলে কি আসবে? M2 মিরর এইখানে আসবে, মানে এই পাশে আসবে হলো স্ক্রিন, এইখানে যদি চলে আসে স্ক্রিন, তাহলে ঘটনাটা কি হয়? এই স্ক্রিনে এখানেও তো তোমার আলো, এখানে যে এই মিররে, M1 মিররে এদিকে যে আবার এই দিকে এই পথে ফেরত আসবে, প্রতিফলিত হবে এই মিররে, এখানে যে প্রতিসরিত হয়ে মানে এই স্ক্রিনের উপরে আসবে। আবার M2 মিররে যে এই মিরর তো পরিবর্তন হতে থাকবে, সরতে সরতে থাকবে, যাই হোক যে কোনো ভাবেই হোক, সেখান থেকেও প্রতিফলিত হয়ে আলোক রশ্মি এই স্ক্রিনে এসে পড়বে। তাহলে এখানেও যখন আলোক রশ্মি স্ক্রিনে এসে পড়ে, তখন এই ক্ষেত্রে M1 এবং M2 মিরর, তাহলে M1 মিররের যে দূরত্ব সেইটা তখন L1 হয়ে যাবে, আর এখানের দূরত্বটা তখন কি হয়ে থাকবে? এইটা L2 থাকবে। এই যে দূরত্বটা স্ক্রিনে, এইটা L2 থাকবে আর এইটা L1 হবে। তাহলে এখান থেকে এই মিরর পর্যন্ত দূরত্ব L2, আর এখান থেকে এই স্ল্যাব থেকে এই মিরর পর্যন্ত দূরত্ব L1, কিন্তু 90 ডিগ্রি কোণে ঘোরার আগে এই দূরত্বটা কিন্তু L1 ছিল না আমাদের। এই দূরত্বটা আমাদের কত ছিল মনে আছে? L2 সেখানে ছিল L2 ছিল। তাহলে এরকম যখন হয়ে যায়, তখন এখান থেকে যে আবার এখানে ফেরত আসতে যে টাইম লেগেছিল, সেই টাইমটা T2 সমান সমান কত হতে পারে? এই টাইমটা কি এখন L1 নিয়ে কাজ না? আর এখান থেকে যে এদিকে ফেরত আসবে, এই কিন্তু বিষয়। তাহলে T2 সমান সমান কত হবে? T2 সমান সমান এইখানে হবে 2 by 2 C L1 divided by C into 1 by 1 minus V square 1 by C divided square. by 1 minus V square divided by C square, এইটা। আর T2 প্রাইম কত হবে? আমরা গতদিন বলেছিলাম, কারণ এই পথে তো আলো তো এই হরাইজন্টালি, মানে তোমার পৃথিবীর বেগ, ইথারের বেগ এরকমই তো আছে, এগুলো তো আর চেঞ্জ হয় নাই। তখন এইখানে সি প্লাস ভি আর সি মাইনাস ভি কাজ করতেছে, যেভাবেই কাজ করুন। তাহলে এখানে কাজ করলে এই L1 দূরত্বটা ওই সি প্লাস ভি সি মাইনাস ভি এর কন্ডিশনে আসলে নিচে এরকমেরই আসার কথা। আর L2 দূরত্বটা তোমার ওখানে কিন্তু ওই যে একটা সমকোণী ত্রিভুজ হয়ে এরপরে আলোক রশ্মিটা আসা যাওয়া করতেছে। তাহলে সেখানে L2 দূরত্বের ক্ষেত্রে যে টাইমের বিষয়টা, সেটা হওয়ার কথা 2L2 ডিভাইডেড বাই C ইন্টু 1 ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। কি রিফাত খান, জি স্যার। এরকম হওয়ার কথা না? জি স্যার। তাহলে এই সেটআপ ঘুরিয়ে দেওয়ার পরে আমরা সেখানেও টাইম ইন্টারভেল আমরা বের করছি। তাহলে এখানে টাইম ইন্টারভেলটা কি হবে? 2 by C তাহলে into L1 by শুধু স্যার আগেরটার L2 জায়গায় L1 হবে, আর L1 এর জায়গায় L2 হবে। এখানে তো আমরা তো দিছি সেটা, L2 এর জায়গায় L1 তো হয়ে গেছে, আর L1 এর জায়গায় কি L2 হয়ে গেছে না? স্যার ডেলটি করলে ওইটাই হবে 2 by C, মানে তাহলে এই ডেলটি মানে একই কি? ফরম্যাট থাকবে। এখান থেকে আমরা বিয়োগ করব, দুইটাকে আমরা বিয়োগ করব, এই তো? জি স্যার। তাহলে বিয়োগ আমরা কোনটা থেকে কোনটা করব? স্যার T2 minus T2 prime। এখন T2 মাইনাস T2 প্রাইম বিয়োগ করব, T2 প্রাইম মাইনাস T2 বিয়োগ করলে প্রবলেম কোথায়? স্যার এখানে T2 টা বড় হবে তার ওইটা ছোট, কারণ ওই রুটের ওইটা বটে ছোট হয়ে যায়। আসলে তো ঘটনাটা আগের মতোই পাওয়ার কথা, সেম, কিন্তু জাস্ট একটা মাইনাস হওয়ার কথা। তোমরা একটু খেয়াল করে দেখো যে
সেটআপ চেঞ্জ হয়ে গেল, কিন্তু বিষয় কি তেমন কোনো পার্থক্য আসছে? আগে যেটা এখানে পাওয়া গেছিল সেটা এখন এখানে পাওয়া গেছে, আর যেটা এখানে পাওয়া গেছিল সেটা এখানে পাওয়া গেছে, সবই তো ঠিক আছে। তাহলে চেঞ্জ আসার কথা কোথায়? স্যার এখান তো শুধু বাহুদাই চেঞ্জ হয়ে গেছে, L1 আর L2। হ্যাঁ, L1 L2 বাহুই মানে তো L1 L2। জি স্যার, এই দুইটা চেঞ্জ হয়েছে। তাহলে এই দুইটা চেঞ্জ হয়ে গেলে এখানের যে টাইমটা আগে পাওয়া গেছিল, আগে যখন এখানে একটা টাইম পাওয়া গেছিল, এখানে একটা টাইম পাওয়া গেছে, এখন এইখানের টাইমটা এখানে পাওয়া যাবে, এখানের টাইমটা এখানে পাওয়া যাবে, তাহলে এখানের যে টাইম পাওয়া যাবে এখানের টাইম কি একই পাওয়ার কথা না? L1 আর L2 তো সেম দূরত্ব, L1 আর L2 দূরত্ব দুইটা কি সমান সমান না? জি স্যার। তাহলে আলটিমেটলি আগে যা পাওয়া গেছিল এখনো তো সেম জিনিসই পাওয়া যাওয়ার কথা। তো সেম টাইম জিনিস বলতে টাইম ডিফারেন্স তোমার সেম পাওয়ার কথা। টাইম ডিফারেন্স কিন্তু সেম পাওয়ার কথা এখানে, কিন্তু সেম পাওয়ার কথা হলে কাজ হবে কি, সেখানে একটা নেগেটিভ আসার কথা। এইটা কথা কি, এখানে একটা নেগেটিভ আসার কথা কিনা আসলে? এখানে আলোর যে অতিক্রান্ত দূরত্ব, এখানে এই দূরত্ব নিয়ে কথা, এইখানে বিয়োগটা করার সময় এই ঝামেলাটা হয়। এইখানে যখন আমরা টাইম ইন্টারভেল বের করি, এখানে T2 মাইনাস T2 প্রাইম করা হয় না, এখানে করা হয় T2 প্রাইম মাইনাস T। তাহলে এখানে একটা মাইনাস আসে, কিন্তু এই T2 থেকে T2 প্রাইম বিয়োগ করলে আর ওই মাইনাসটা আসে না। সময় তো তুমি ব্যবধান বের করবা, তাই তো নাকি? সময়ের ব্যবধান 3 এবং 5 এর মধ্যে ব্যবধান বের করবা, তাই তুমি যদি এইটা থেকে এইটা বিয়োগ করো, এইটা থেকে এইটা বিয়োগ করো, মানটা তো একই আসবে, চেঞ্জটা আসে কোথায়? চিহ্নের সেন্সার। চিহ্নে চেঞ্জ আসে। তুমি 3 আর 5 এর ব্যবধান বের করলে এই 5 বিয়োগ 3 সমান সমান 2, আবার 3 বিয়োগ 5 সমান সমান 2। স্যার এখন এই যদি বিষয় ওইকে দিয়ে মাইনাস করে তাহলে একটা মাইনাস -2 আসে, একটা যদি পুরোই দেয়। এইখানে একটা মাইনাস আসবে, এবং এই ঘটনার আসলে আরো কিছু ব্যাখ্যা আছে। এই পথ ডিটারমাইন করা হয়, এখান থেকে সোর্স থেকে আলো গেলে আলোর যে পথের হিসাব করা হয়, পথের হিসাবগুলো ধরা হয়। আসলে আসলে খেয়াল করে দেখো যে আলো এখান থেকে তো এই দিকে যাতায়াত করছে, সোর্স তো এখানে, আর আলো এখান থেকে যে এইদিকে যাচ্ছে, তাহলে এখানে আলো যখন এদিকে যাচ্ছে এদিকে আসতেছে, আর আলো যখন এদিকে যাওয়া আসা করতেছে, তখন এইখানে এর ভিতরে আরো অনেক ঘটনা আছে যেগুলো আমরা অনেক কিছু স্কিপ করেছি। যে এত আমরা ডিটেলসে এই পরীক্ষার আমরা যেতে পারতেছি না, এই পরীক্ষা এত ডিটেলসে আমাদের আমাদের পরীক্ষাটাই এখানে লাগে না, আমরা সরাসরি এই মাইকেলসন বললি রেজাল্ট পর্যন্ত জেনেই আমরা স্কিপ করে সামনে দৌড় দিব। তারপরেও আমরা দেখেছি, তাহলে এখানে এই ঝামেলাটা এখানে বাধে, যে এই যে T2 আর T1 থেকে এখানে যে বিয়োগের যে বিষয়টা, তাহলে আমরা এখানে যে কাজটা করি, এখানে করি হলো T2 প্রাইম থেকে আমরা T2 বিয়োগ করে এই সেকেন্ড কন্ডিশনে একটা
টাইম ইন্টারভেলে একটা মাইনাস নিয়ে আসে সেটাতে। কারণ এটা তুমি একটু নিজে নিজে চিন্তা করে দেখো যে আগের বার সেটআপে যা আসার কথা এবার সেটআপে আসলে ওখানে ওই দেখার টাইম যে ইন্টারভেলে মানে এখানে স্ক্রিনে যে আলোগুলো দেখবে একই সময়ের পার্থক্যে আলোগুলো দেখবে, জাস্ট ওখানে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানের যে টাইম ইন্টারভেলটা বের হয় তাদের সময়ের পার্থক্য সেটা হয় হলো 2 ডিভাইডেড বাই সি L2 বাই সি L2 ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস L1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। এই জিনিসটা এখানে বের হয়। তোমাদের ধারণা অনুযায়ী যেটা হওয়ার কথা সেইটা যদি লিখি ডেল টি প্রাইম সমান সমান সেটা হইলো 2 ডিভাইডেড বাই সি L1 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস L2 ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার তার রুট। আমরা যদি এই জিনিসটা লিখি এখানে তাহলে প্রবলেমটা কি হয় একটু এখানে বিষয় আছে, খেয়াল করে দেখো। এখন তুমি যদি আবার এই দুই সময়ের যে ব্যবধান সেই ব্যবধানের মধ্যে যদি ব্যবধান নির্ণয় করো, যে যখন নরমাল ওয়েতে সেটআপটা ছিল তখন স্ক্রিনে এসে আলো যে পড়েছে তার যে ব্যবধান আর 90 ডিগ্রি কোণে যখন পড়েছে তার যে ব্যবধান, এই দুই ব্যবধান মূলত তো সেম হওয়ার কথা। যদি সেম হয়ে যায় তাদের ভিতরে কি কোনো ব্যবধান তুমি খুঁজে বের করতে পারবা? পারবা না। মানে এই প্রথম ক্ষেত্রে আলো স্ক্রিনে এসে পড়ার যে সময়ের পার্থক্য আর 90 ডিগ্রি কোণে সেটআপ দেওয়ার পরে যে সময়ের পার্থক্য একই। তাহলে একই যদি হয় তাহলে তাদের ভিতরে ডিফারেন্সটা কত? সেই দুই পার্থক্যের ডিফারেন্স কত? দুই পার্থক্যের ডিফারেন্স 0 হয়ে যায় না? জি স্যার। এবং তুমি যদি এইটা আর এইটা বিয়োগ করো সেই পার্থক্যের ডিফারেন্স 0ই আসে। কিন্তু যদি সেখানে একটা চিহ্নের গ্যাপ থাকে তখন পার্থক্যের ডিফারেন্সটা 0 আসে না। কারণ কোথাও এখানে পার্থক্য পাইলে -2 মানে 2 আর এখানে পার্থক্য পাইলে -2, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 2 -2 আর 2 পাইলা এখানেও 2 পাইলা, ডিফারেন্স কত? ঘটনা বুঝছো? জি স্যার। এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এখানে তোমার এইখান থেকে এইটাকে এইটা বিয়োগ করলে গতদিন আমরা মনে হয় তাই করেছি। এই জি যে স্যার। ডেল টি আর ডেল টি প্রাইম এইটাই বিয়োগ করেছিলাম, তাতে এখানে তোমার এসেছিল একটা টার্ম উপরে। তোমরা যদি মানে সামনে ফরওয়ার্ড হয়ে থাকো এজন্য আমি ওখানে স্টপ করে রেখেছিলাম যে এখানে L1 মাইনাস L2 অথবা L2 মাইনাস L1 এরকম একটা টার্ম ছিল, কিন্তু L1 আর L2 তো সমান। এই দুইটা বিয়োগ করলে আলটিমেটলি রেজাল্ট কি হয়ে যাবে?
শূন্য। 0 হয়ে যাবে না? জি স্যার ওইটাই L1 এবং L2 বিয়োগ করলে ওই দুইটাই স্যার বিয়োগ করছিলাম লাস্ট পর্যন্ত, তারপর দেখি দুইটা সমান ধরলে শূন্য হয়ে যায় আলটিমেটলি সব। 0 হয়ে যায় আলটিমেটলি, জি স্যার। তখন আর তো কোনো হিসাব তো ওখানে থাকে না। মানে জি হিসাব স্যার। থাকে বলতে থিওরিটিক্যাল হিসাব থাকে না, থিওরিটিক্যাল হিসাবের ভিতরে আরো একটু পথেরও হিসাব করা হয়। এই যে আলো আসতেছে এমন মিররে পড়ছে, কত দূরত্ব অতিক্রম করছে, কিরকম বেগে অতিক্রম করছে, এমন মিররে পড়ছে, তাতে M2 মিরর পড়ছে, এমন মিররে পড়ছে, সেক্ষেত্রে আলো সোর্স থেকে কত দূরত্ব কভার করতেছে, কত বেগ নিয়ে কভার করতেছে, সেক্ষেত্রে সময়টা কি হতে পারে, হওয়া উচিত, এখানে এরকমের অনেক বিষয় যুক্ত আছে। তাহলে সোজা হিসাব অত জটিলতায় আমরা ভিতরে আর আমরা ঢুকবো না। আমরা এখান থেকে আমরা ওই দুইটা টাইম ইন্টারভেলের আবার ইন্টারভেল যদি বের করি, তাহলে সেটা যদি আমরা ডেল টি, ক্যাপিটাল টি বা স্মল টি যেভাবে ধরি, এখানে যদি ক্যাপিটাল টি ধরি, এগুলোকে সম্ভবত আমরা গতদিন ক্যাপিটাল টি ধরেছিলাম, ক্যাপিটাল টি প্রাইম। তাহলে এখানে সেই দুই সময় ব্যবধানের পার্থক্য যখন স্বাভাবিক অবস্থায় ছিল আর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, অর্থাৎ এইটা করার জন্য ওই সেটআপটাকেও 90 ডিগ্রি না ঘুরাইলেও হয়। তোমার মনে করো তারা আজকে পরীক্ষা করলো, আবার 6 মাস পরে পরীক্ষা করলো, তাই পৃথিবী যেহেতু গতিশীল, 6 মাস পরে তো সে ঘুরে আবার পৃথিবী যদি মনে করো তার আগের অবস্থানে চলে আসে, তাই 6 মাস পরে প্রথম যেখানে ছিল, 1 বছর পরে যদি আগের অবস্থানে আসে, 6 মাস পরে সেখান থেকে কোথায় আসবে, একদম অপোজিট ডিরেকশনে আসবে। 3 মাস পরে কোথায় আসবে, 90 ডিগ্রি ডিরেকশনে চলে আসে। বুঝো নাই? তারা কিন্তু পরীক্ষা করছে এরকম যে আজকে পরীক্ষা করে রেখে দিছে, তার 3 মাস পরে আবার পরীক্ষা করছে। তাহলে একই সেটআপ নিয়ে 3 মাস পরে পরীক্ষা করা মানে কি, আগের সেটআপের কত ডিগ্রি কোণে এখন সেটআপটা পরীক্ষা নিরীক্ষা চালাইছে, 90 ডিগ্রি কোণে। 90 ডিগ্রি স্যার। ওখানে যন্ত্র ধরে ঘুরাইতে হয় নাই, বসে বসে ঘুরাইলেও সমস্যা নাই, অথবা পরীক্ষা করে তার 3 মাস পর আবার পরীক্ষা করবে, তাহলে অটোমেটিক সেটআপটা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। তাহলে সেক্ষেত্রে এই যে সময়ের ব্যবধান, সেটা তোমার মানে এই যে দুইটা ব্যবধান, তাদের যে পার্থক্য, তাদের পার্থক্য তাহলে কত আসবে স্যার ওই দুইটা এক্ষেত্রে? যদি মানে যোগ করা হয় তাইলে লাস্টে আসে L1 প্লাস L2 ইন্টু বি স্কয়ার বাই সি কিউব আসে, মানে 2L1 যদি L1 L2 যদি সমান যোগ হয়। করে দিই, যোগ করবো জি কেন? স্যার। ওই তো স্যার পথ পার্থক্য বের করলে মাইনাস মাইনাস প্লাস হয় না দুইটা। প্লাস হয়। জি স্যার। ওইটা লাস্টে আবার ক্যালকুলেট করলে আসে L1 তাহলে প্লাস এখানে L2। যদি আমরা টাইম ইন্টারভেল চিন্তা করি, জি স্যার। টাইম ইন্টারভেল যদি চিন্তা করি, তখন এই দুইটা বিয়োগফল, একটা থেকে একটা বিয়োগ করব। এখন তুমি যদি এইটা থেকে এইটা বিয়োগ করো, করতে পারো, বা এটা থেকে এটা বিয়োগ করো, করতে পারো, কিন্তু আগের বার যেহেতু দুইটা পরপর চলে আসছে, সুতরাং আগের বার বিয়োগের বিষয়টা তোমার অ্যালার্ট থাকতে হবে। কিন্তু এখন যে তুমি বিয়োগ করবা, তুমি কি 2 নং থেকে 1 নং না 1 নং থেকে 2 নং তুমি করতে পারো, এখানে মাইনাস আসুক, অমুক আসুক, সমুক আসুক, এখানে আর কোনো ঝামেলা নেই। আমরা যদি 2 নং থেকে 1 নং বিয়োগ করি, তাহলে এখানে কি আসবে, অথবা 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি, তাহলে কি আসবে, তাহলে এই করে দাও 1 নং বিয়োগ 2 নং, তাহলে এখানে আসবে কি 2 ডিভাইডেড বাই সি, L2 divided by 1 minus b square by c square minus L1 divided by root of 1 minus b square by c square। এইটা এখানেও 2 by c আছে, c পিছনে আছে, তাহলে মাইনাস এখানে L2 divided by 1 minus b square by c square, এইটা কি হয়ে যাবে প্লাস
এলন ডিভাইডেড বাই, এখানে এলন ডিভাইডেড বাই কি হবে 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এখন যদি তুমি এখানে যদি তুমি চিন্তা করো ক্যালকুলেশন 2/c সিম্পল করবা, তাহলে এইটা আর এইটা, এই যে 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এইটা লসাগু করা সহজ। এই দুইটার যদি লসাগু করে আনো তাহলে কি হয়, এখানে L2 আছে, এখানে L1 আছে, কি হয়ে যাবে, তাহলে L2 প্লাস L1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এই জিনিসটা দাঁড়ায়। এরপরে মাইনাস, এখানে যদি এই দুইটার হিসাব করো তাহলে কি আসবে, লসাগু করো রুট অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে উপরে কি আসবে L2 প্লাস L1 আসবে না? জি স্যার। এই মাইনাসের কারণে ভিতরটা আবার কি হয়ে যাবে, প্লাস চলে আসবে। উপর থেকে কমন যায় কি এখন, এখানে উপর থেকে কি কমন যায়, L2 প্লাস L1, উপর থেকে কমন যায় হলো L2 প্লাস L1, তাহলে ডেল টি সমান সমান তোমার থাকতেছে 2 ডিভাইডেড বাই সি L2 প্লাস L1, ভিতরে কি থাকে, এইটাকে ইনভার্স করা যায় না, উপরে উঠানো যায় কিনা, এখানে থাকে হলো 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার ইনভার্স 1, এইখানে কি থাকে মাইনাস 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এটাকে যদি ইনভার্স করি তাহলে মাইনাস হাফ হয় না? জি স্যার। এখন যদি আমরা দ্বিপদী উপপাদ্যে ভাঙি তাহলে কি আসবে, দ্বিপদী উপপাদ্যে ভাঙলে কি আসবে, এটাকে ডেল টি সমান সমান কি আসবে, খেয়াল করে দেখো 2 ইন্টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই সি। এইখানে তোমরা কি এরকম সূত্র জানতা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, সূত্র কি ছিল, তোমরা ম্যাথে তো করছো এগুলা, 1 প্লাস এন এক্স প্লাস এন এক্স স্কয়ার প্লাস এন এক্স কিউব, মনে আছে? এরকম কিছু মনে পড়ে আছে তোমাদের এখন? জি স্যার। তোমরা কি এগুলো বহুপদী করছি স্যার। করেছো, ধারা করেছো, এগুলাতে স্যার। কিন্তু এগুলো আছে লাগে। তাহলে এইখানে কি আসবে এইটার পরিবর্তে, বলতে পারো? এখানে কি আসবে, এখানে আসবে হলো 1 1 প্লাস প্লাস এন এক্স, এন তো এখানে 1, এখানে আর মাইনাস কিন্তু থাকবে না, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস, আলটিমেটলি এখানে প্লাস হয়ে যাবে। আর এন হইলো 1 আর এইটা হইলো এক্স, তাহলে এন এক্স, তার মানে হইলো বি স্কয়ার বাই সি স্কয়ার, তারপরে আসবে প্লাস এই এন এক্স স্কয়ার, এন তো 1, এইটার উপরে স্কয়ার, তাহলে ভি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখানে হোল স্কয়ার প্লাস, এভাবে কি ডট ডট যাবে না, ডট ডট, তারপরে কি মাইনাস, এই যে টার্মটা এইটাকে ভাঙলে কি হবে ওইটা তোমাদের মনে আছে, 1 মাইনাস, এখানে যদি আমরা এরকম দেখি যে এরকম যদি অনই থাকে তাহলে এই ঘটনাটাই ঘটে, 1 মাইনাস এক্স মাইনাস এন, এর তুমি ধারার বিস্তৃতি বলতে পারো, এখানে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কয়ার প্লাস, এরকম যায় না? এইখানে যদি এন এর জায়গায় অন হয়ে যায় এটাকে স্পেসিফিক এইভাবে লেখা যায় সরাসরি, দুইটাই তো মূলত এই এন এর আন্ডারে,
এটাও এন এর আন্ডারে। এটাকেও যদি তুমি এই ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে ফালাও তাহলেও দেখবা যে বিষয়টা ওই আগের মতোই হয়ে যাচ্ছে। তাহলে এইখানেও তোমার কিন্তু ওই সেম সিস্টেমে লেখা যায়। এগুলো তোমরা একটু দ্বিপদী থেকে দেখে নিও। তাহলে এখানেও যদি আমরা ভাঙি, এখন একটা টেকনিক দেখো, এইখানে প্রথম ধারাটা যে ভাঙলাম ভি স্কয়ার বাই সি স্কয়ার, পরবর্তী টার্মটা কি আসলো? ভি স্কয়ার বাই সি স্কয়ার হোল স্কয়ার। তার মানে এটাকে ভাঙলে কত হবে? ভি টু দি পাওয়ার 4 b to the power 4 ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 4। এখন সি টু দি পাওয়ার 4টা কি অনেক, সি মূলত কি অনেক বেশি না? জি স্যার, তাহলে আবার স্কয়ার করলে তার স্কয়ারই না, শুধু টু দি পাওয়ার 4। জি স্যার সেটা লাফাই লাফাই কোথায় চলে যায়? এই মানটা কি বিশাল হয়ে যায় না? এইটার তুলনায় জি স্যার এটাও বাড়ে, কিন্তু ওভারঅল এখানে ভাগ করলে এখানে টার্মটা খুব ছোট হয়ে যায়। এই জন্য এই টার্মগুলোকে ইগনোর করছে, আর লেখে নাই। ওই যে আমরা মহাকর্ষ অভিকর্ষ যে গ্র্যাভিটেশনের যে কি বের করতাম, সেখানেও তো এরকম কিছু বাদ দিয়েছিলাম, মনে পড়ে? যে এই যে দ্বিপদী উপপাদ্যের সেখানে উচ্চতর ঘাতসমূহ আমরা অগ্রাহ্য করে, কারণ কেন অগ্রাহ্য করলাম? উচ্চতর ঘাতে ওখানে কি যুক্ত হতে থাকবে? খুব সামান্য সামান্য মান যুক্ত হতে থাকে, তাহলে ওদেরকে বাদ দেওয়া যায়। এটার জন্য বাদ দিলাম। এখানে মাইনাস, এইটার ক্ষেত্রে লেখা যায় 1 প্লাস এই nx, n বলতে এখানে হাফ, x বি স্কয়ার বাই সি স্কয়ার। এর পরের টার্মটাই এখানে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কয়ার। তার মানে এখানেও কি ভি স্কয়ার বাই সি স্কয়ার এর উপরে এক্স স্কয়ার এর টার্ম আসবে না পরে? জি স্যার তাহলে সেটাকেও কি আমরা ইগনোর করতে পারি না? পারি। তাহলে এখানে এই পর্যন্ত দুইটা টার্ম আমরা লিখি দ্বিপদী উপপাদ্যের আন্ডার লিখে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 2 ইন্টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই সি। এখানে যদি আমরা এই মাইনাসটা এখন উঠাই দিই, 1 প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার, মাইনাস উঠাই দিই বলতে ব্র্যাকেটটা উঠাই দিই, -1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2 সি স্কয়ার। তাহলে এখানে 1 1 চলে যায়, এই দুইটা থেকে বিয়োগ করলে থাকে কি 2 ইন্টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই সি। এখানে বিয়োগ করলে থাকে হইলো ভি স্কয়ার বাই সি স্কয়ার। ও একটা 2 থাকবে, কারণ একটা পূর্ণ জিনিস থেকে অর্ধেক চলে গেলে আর অর্ধেক থাকে। তাহলে এখান থেকে এই 2 আর এই 2 কি হয়? কাটা যায়। তাহলে এখানে রইলো কি L1 প্লাস L2 ডিভাইডেড বাই, এখানে আসে হলো ভি স্কয়ার ডিভাইডেড বাই সি কিউব। এইটা কি পাইছি মূলত? এইটা আমরা কি পেলাম? এই জিনিসটা কি? ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। সময়ের এই পার্থক্য। ল্যাঙ্গুয়েজ না বুঝলে কিন্তু ঝামেলা আছে। তোমাদের বইয়ে বের করেছে 2d বি স্কয়ার ডিভাইডেড বাই সি কিউব। আমরা বের করেছি কি L1 প্লাস L2 ইন্টু বি স্কয়ার বাই সি কিউব। তাহলে বি স্কয়ার বাই সি কিউব ঠিক আছে। তারা ওই দূরত্বটাকে এক একটা দূরত্বকে তারা L1 L2 না ধরে তারা ধরছে d1 d2 বা d1 d2। আবার তারা কি পরস্পর সমান না? তারা d করে ধরছে, d1 ইকুয়ালস টু d2 ইকুয়ালস টু d ধরছে। ধরা যায় না প্রত্যেকটা দূরত্বকে M1 মিররের যে দূরত্ব স্ল্যাব থেকে আর M2 মিররের যে দূরত্ব, সেই দুই দূরত্বকে কি সমান ধরা যায় না? যায় স্যার। তাহলে ওই দুই দূরত্বকে যে সমান ধরো, তাহলে তোমার হাতে আছে L1 আর L2, তাহলে L1 আর L2 কেও কি সমান ধরা যায় না? যায়। L1 ইকুয়ালস টু L2 ইকুয়ালস টু যদি L হয়, বা L1 ইকুয়ালস টু L2 ইকুয়ালস টু তুমি যদি D ধরো, L1 ইকুয়ালস টু L2 ইকুয়ালস টু D ধরো,
তাহলে এখানে বসাইলে কি আসে দেখো, তোমার এই জিনিসটা আসে কি আসে তাতে, জি এই স্যার। যে এলন ডি বসাইলা, এখানেও ডি বসাইলা, তাহলে ডি প্লাস ডি 2d, তাহলে এই 2d বি স্কয়ার বাই সিপি। এখানে কোনো এ নিয়ে কিন্তু ঝামেলার কিছু নেই যে এখানে এরকম কেন আসলো না, এরকম বিচলিত হওয়ার কিছু নেই। তাহলে এখানে যে সময় ব্যবধান বের করছে, তাই মূলত তারা কি করছিল, তারা একটা 90 ডিগ্রি ঘুরানোর আগে সময় ব্যবধান এইটা বের করছিল, ডি বি স্কয়ার ডিভাইডেড বাই সিকিউ। আর 90 ডিগ্রি কোণে ঘুরে দেওয়ার পরে যে সময়ের ব্যবধানটা বের হয়েছে, একদম সেম সময়ের ব্যবধানই বের হয়েছে, কিন্তু সেটা বের হয়েছিল মাইনাস ডি বি স্কয়ার ডিভাইডেড বাই সিকিউ। এইটা এখন আলটিমেটলি এই দুই সময়ের ব্যবধানের মোট পার্থক্য কত, এইটা বিয়োগ এইটা হয় না, তাহলে এইটা বিয়োগ বিয়োগ এইটা, আলটিমেটলি কি হয়ে যায়, দুইটা যোগ। যোগ, তার মানে 2 ডি বি স্কয়ার বাই সি কিউব। ওভাবে কিন্তু বইয়ে বের করছে, বইয়ের বাকি ক্যালকুলেশনের ধারে কাছেই তারা যায় অংশটা, ওখানে বলে দিছে, ওই অংশটা বলে দিছে, ওর ভিতরে অনেক বিষয় আবার টেনে আনতে হয়, যায় নাই। আমরা একটু টেনে এনেই দেখলাম যে ঝামেলা মাঝখানে কিন্তু একটা বেজে গেছে, টি1 আর টি2 নিয়ে বিয়োগ করার, বুঝছো ঘটনা? তাই জি স্যার। এখানে এই ঝামেলা মিটমাট করে ফাইনালি আমরা যে ওই দুইটা অবস্থানে বসে যে ঘটনাটা দেখেছে স্ক্রিনে তারা, তাতে এই দুই দেখার মধ্যে সময়ের পার্থক্য হইল এইটা, দুই দেখার মধ্যে মানে ঘটনাটা একটু কিন্তু ডাবল ডাবল বিষয়টা, যে প্রথম ক্ষেত্রে স্ক্রিনে যে আলো দুইটা এসে পড়লো, একটা আসলো তার কিছুক্ষণ পরে একটা আসলো, যখন স্বাভাবিকভাবে হরাইজন্টালি দেখতেছে 90 ডিগ্রি কোণে ঘুরে যাওয়ার আগে। তাহলে দুই আলোর ভিতরে একটা সময়ের ব্যবধান ছিল 2 হয়তোবা, বা সময়ের ব্যবধান ছিল 5 সেকেন্ড। এরপরে বা সময়ের ব্যবধান ছিল 1.5 সেকেন্ড। যখন 90 ডিগ্রি কোণে ঘুরাই দেওয়া হয়েছে, তখনও তো স্ক্রিনে আলো এসে পড়ছে দুইটা মিরর থেকে, তখন সেক্ষেত্রেও এই দুই আলোর মধ্যে সময়ের ব্যবধান ছিল -1.5 সেকেন্ড, একই ছিল কিন্তু সেটা ছিল মাইনাস। তাহলে আগে ছিল 90 ঘুরানোর আগে 1.5 সেকেন্ড, 90 ঘুরানোর পরে হইছে -1.5 সেকেন্ড। এখন এই দুই দেখার মধ্যে আবার ওইখানের যে সময়ের ব্যবধান, 90 ঘুরানোর আগে যে দুইটা রশ্মির মধ্যে সময়ের ব্যবধান, আর 90 কোণে ঘুরে দেওয়ার পরে দুইটা রশ্মির মধ্যে যে সময়ের ব্যবধান, এই দুই ব্যবধানের মধ্যে আবার পার্থক্য কত, আবার ব্যবধান, এই দুই ব্যবধানের মধ্যে ব্যবধান হইল কত হয়, 3 হবে স্যার। 3। এটা যদি তোমরা একটু বোঝার জন্য এভাবে চিন্তা করো, মনে করো ব্যবধান সমান সমান 90 ডিগ্রি কোণে ঘুরানোর আগে স্যার আপনি মিউট হয়ে গেছেন।
স্যার সাউন্ড আসে না। কথা কি এখন বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তুমি যদি সময়ের ব্যবধানটা ওরকম সমান সমান না ধরো, আমি তুমি একটা কল্পনা করো যে 90 ডিগ্রি কোণে ঘোরানোর আগে কোনো একটা, এই যে দুইটা রশ্মি এসে পড়েছে তাদের ভিতরে সময়ের ব্যবধান ছিল 5 সেকেন্ড, আর 90 ডিগ্রি কোণে ঘুরাই দেওয়ার পরে ওই স্ক্রিনে যে আলো এসে পড়তেছে সেখানে হয়তো সময়ের ব্যবধান ছিল 6 সেকেন্ড। তাই 90 ডিগ্রি কোণে ঘোরানোর আগে দুইটা রশ্মি এসে স্ক্রিনে পড়েছে, সেখানে একটা পড়ার 5 সেকেন্ড পরে আরেকটা পড়েছে। আর 90 ডিগ্রি কোণে ঘোরানোর পরে স্ক্রিনে রশ্মি এসে পড়লো, একটা পড়ার 6 সেকেন্ড পরে একটা এসে পড়লো। তাহলে এই দুই ক্ষেত্রে আবার যে রশ্মি এসে পড়লো একটা গ্যাপে, সেই গ্যাপের ভিতরেও আবার কি সৃষ্টি হইলো, আরেকটা গ্যাপ সৃষ্টি হইলো। সেটা কয় সেকেন্ড? এই যে আমরা ধরে নিচ্ছি যেটা সেই অনুযায়ী 1 সেকেন্ড না? 1 সেকেন্ড কিনা? তাহলে কারণ আমি একটা বলেছি 90 কোণে ঘোরানোর আগে বলেছি 5 সেকেন্ড গ্যাপে দুইটা রশ্মি এসে পড়েছে, আর 90 ডিগ্রি কোণে ঘোরানোর পরে, যদিও এটা সম্ভব না আমি ধরছি স্বাভাবিকভাবে একটু বোঝার জন্য, আর 90 ডিগ্রি কোণে ঘোরানোর পরে দুইটা রশ্মি এসে যে পড়েছে সেখানে গ্যাপ ছিল তাদের ভিতরে 6 সেকেন্ড। তাহলে তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখো, 90 ডিগ্রি কোণে ঘোরানোর আগে দুইটা রশ্মি এসে যে পড়েছে তারা তো একই টাইমে পড়ে নাই, এটা তো নিঃসন্দেহে সত্য। তাদের এসে পড়তে তো টাইম ইন্টারভ্যালে ঝামেলা হয়েছে, মানে একদম এমন মিররে রশ্মিটা প্রতিফলিত হয়েও এসে স্ক্রিনে যে সময় পড়েছে, ঠিক M2 মিররের রশ্মিটাও এসে একই সময়তে স্ক্রিনে পড়ে নাই। এটা তো তোমরা ক্লিয়ার। একই সময় যদি না পড়ে তাহলে সেখানে কি সৃষ্টি হয়? একটা কি সৃষ্টি হয় কি জানো? জালোর সৃষ্টি হবে। একটা ঝালর সৃষ্টি হয়, এটা আমরা ক্লিয়ার। আর যদি একদম একই টাইমে এসে পড়তো তখন তার উজ্জ্বল থাকতো স্যার। তাহলে একদম চকচকা দেখতা, তুমি ঝালর আর দেখতে পেতাম, শুধু উজ্জ্বল একটা আলো দেখতা। কিন্তু যেহেতু একই টাইমে পড়ে নাই তাহলে একটা ঝালর দেখেছ। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি যেহেতু আমরা বলেছিলাম যে 5 সেকেন্ড গ্যাপে দুইটা রশ্মি এসে পড়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে সেখানে একটা ঝালর সৃষ্টি হয়েছে না? আর 90 ডিগ্রি কোণে ঘোরানোর পরে সেখানে কত কত সেকেন্ড সময় পরে পড়েছে? 6 সেকেন্ড সময় পরে এসে পড়েছে সে দুইটা রশ্মি। তাহলে ওখানে কি একটা ঝালর সৃষ্টি হয়েছে না? এই দুই ঝালর কি একরকম হবে? এই যদি একটা 5 একরকম তো সেকেন্ড হওয়ার কথা না স্যার। আর একটা যদি 6 সেকেন্ড গ্যাপে সৃষ্টি হয়, ঝালর কিন্তু একরকম হওয়ার কথা না, একরকম হওয়ার কথা না। এখানেই হইলো আবার একটা নতুন ঝামেলা বোঝার। ঝালরের বিষয়টা যদি আমরা বলি, ঝালরের বিষয় তোমার হয় যেটা, সেটা হইলো তোমার এখানে এরকম এরকম যদি দেখো, এরকম মনে করো এতটুকু নেই, এইটা হলো অন্ধকার, এইটা হলো অন্ধকার,
এইটা অন্ধকার, এইটা 1 নাম্বার আলো, এইটা 2 নাম্বার আলো, এটা 3 নাম্বার আলো, এটা 4 নাম্বার আলো, এটা 5, এটা 6, এটা 7। দেখো এক একটা ডোরা, 1 নাম্বার ডোরা, 2 নাম্বার ডোরা, 3 নাম্বার ডোরা, 4 নাম্বার ডোরা, 5 নাম্বার ডোরা, 6 নাম্বার ডোরা, 7 নাম্বার ডোরা। তো যখন এখান থেকে তুমি 90 ডিগ্রি কোণে যখন ঘুরিয়ে দেওয়া হয়েছে, তখন যে ডোরাগুলো দেখা যাবে একদম সেম অবস্থায়। এখানে যদি আমি আরেকটা জিনিস এখানে অঙ্কন করি, এইখানে যদি হয় 2, 3, 4, 5, 6, 7, এইটা হলো 8। এখন তুমি খেয়াল করে দেখো, ও সরি সরি, ভুল হয়ে গেল, মহা ভুল হয়ে গেল। দুই, 3, 4, 5, 6, 7, 8, এইটা যদি অন্ধকার হয়, দেখো দেখি কি অবস্থা হইল। এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা? দুইটা ঝালরের মধ্যে, আচ্ছা স্যার। এই দুইটা ঝালরের মধ্যে এখানে শিফটিং হয়েছে, অপসারণ হয়েছে। এখানে কিন্তু ওখানে ঘটনা কিন্তু এইটা, শিফটিং মানে কিন্তু এরকমের ঘটনা, যে এখানে তোমার প্রথম তুমি উজ্জ্বল দেখেছো, এরপরে কি দেখেছো? তুমি অন্ধকার দেখেছো, উজ্জ্বল দেখেছো। আলটিমেটলি তোমার ওইখানে তোমার যদি প্রথম উজ্জ্বল দিয়ে শুরু হয়, আর তোমার যদি কোনো একটা জায়গায় প্রথম যে দুইটা আলোর ভিতরে টাইম ডিফারেন্স ছিল, আলো এসে পড়ার 5 সেকেন্ড পরে এসে যে 6 সেকেন্ড টাইম ডিফারেন্স হয়েছে, তাই তুমি এখানে যে আলোটা পাবা আগের মতো, হয়তো তুমি উজ্জ্বল দিয়ে যে শুরু হবে, এখানে যে তুমি আলো পাবা বলতে যে তোমার ব্যতিচার ঝালর যেটা পাবা, সেই ঝালর যে আগের মতো তোমার এরকম শুরু হবে এরকম কোনো কথা, চেঞ্জ হবে। চেঞ্জ হবে, এবং চেঞ্জ হলে তুমি আগে যেভাবে ডোরা দেখেছো, তুমি এখন সেভাবে হয়তো আর ঝালর দেখবা না, ঝালর দেখবা সেখানে। যদি তার এখানে এখানে সময়ের ব্যবধান কম হয়, হয়তো এখানে তোমার যেখান থেকে তুমি উজ্জ্বল দেখেছো তার একটু পরে থেকেই তুমি হয়তো উজ্জ্বলটা দেখা শুরু করবা, পুরোপুরি এখান থেকে না। এখানে আমরা একটা উজ্জ্বল পুরোপুরি সামনে অ্যাডভান্স হয়ে গেছে। তার মানে কি, একটা অন্ধকার দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে যখন তুমি এখানে 1 নাম্বার ডোরা উজ্জ্বল হিসেবে দেখেছো,
তখন তুমি এখানে এখানে তুমি আর 1 নাম্বার ডোরা দেখোই নাই, তুমি এখানে 2 থেকে স্টার্ট করছো, মানে কি এখানে অন্ধকার দিয়ে শুরু করছো। তাহলে যখন এভাবে এভাবে শুরু হয়, পুরোপুরি যখন অন্ধকার দিয়ে শুরু না হইতো, তুমি এখানে 1 উজ্জ্বল দিয়ে শুরু করছো, এখানে তুমি অর্ধেক উজ্জ্বল দিয়ে যদি শুরু করো দেখা দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে তোমার হিসাবটা কি হবে, কি রকমের হবে? যদি তুমি এখানে ফ্রিজটা যদি অর্ধেক উজ্জ্বল দিয়ে শুরু করো, 34টা, তোমার যদি এরকমের হয়, তাহলে ঘটনাটা কি ঘটতেছে? যখনই 2 ক্ষেত্রে তুমি টাইমের ইন্টারভেল দেখবা, সেখানে তারা নেগেটিভ দেখছে, আগের বার পজিটিভ দেখছে, কিন্তু টাইমের ইন্টারভেল তো হয়েছে, টাইমের ইন্টারভেল হয়েছে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, সুতরাং দুইটা তো সেম ম্যান দেখে নাই, থিওরিটিক্যালি তো দুইটা সেম ম্যান আসে নাই। আমরা কি বলতেছি, আলাদা আলাদা টাইম আসছে 2 ক্ষেত্রে। প্রথম 90 ডিগ্রি কোণে ঘোরানোর আগে 2টা আলোক রশ্মি এসে যখন পড়েছে স্ক্রিনে, যে সময় ব্যবধানে এসে পড়েছে, সেকেন্ড কন্ডিশনে যখন 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তখন আলোক রশ্মি যে এসে পড়ছে, তারা যে সময় ব্যবধানে এসে পড়ছে, এই 2 সময় ব্যবধান সমান ছিল না থিওরিটিক্যাল হিসাব অনুযায়ী, যার কারণে ফাইনালি সেই 2 সময় ব্যবধানের ভিতরে আবার পার্থক্য বের হয়েছে। যেহেতু পার্থক্য বের হয়েছে 2 সময় ব্যবধানের, ওই যে L1 L2 ইন্টু v²/c³, তাহলে সুতরাং 90 কোণে ঘুরানোর আগে তারা যে ঝালর দেখেছে, 90 ডিগ্রি কোণে ঘুরানোর পরে যে ঝালর দেখেছে, সেই 2 ঝালর একই রকম হওয়ার কথা না থিওরিটিক্যাল কথায়। এভাবে ঝালর আগে পিছে দেখার কথা। এই যে ঝালর দেখলে এখানে উজ্জ্বল, এখানে উজ্জ্বল, এই উজ্জ্বলটা কতটুকু সরে গেল, এইটা কি বলা হয়? ডোরার অপসারণ, শিফটিং। এইটা কি তোমাদের ওইখানে বইয়ে এন দিয়ে প্রকাশ করছে, এইটুকুই হইলো এন, কতটুকু সরে গেছে। এখানে আরো একটা বিষয়, এখানে আসলে কতটুকু সরছে, ডোরার কত অংশ সরছে, ডোরার কত অংশ সরছে মাইনেই হইলো তাহলে কতটুকু সরছে। আসলে এন দিয়ে বুঝায় আসলে কয়টা ডোরা সরছে। এখানে কিন্তু আরো একটা কনসেপ্টে ঝামেলা আছে। মূল কনসেপ্টে কিন্তু তুমি যদি হিসাবটা করতে থাকো, তাহলে দেখবা যে এই এই যে জায়গাটা এন বলতে আমরা বুঝি কতটুকু অপসারণ। আবার কেউ যদি বলে এখানে কয়টা ডোরার অপসারণ, তাও কিন্তু একই কথা দাঁড়ায়। কারণ পুরোপুরি যদি এই ঘটনার এই ঘটনা দেখে, তাহলে আসলে এখান থেকে কয়টা ডোরার অপসারণ ঘটে গেছে, এখানে ফুল একটা ডোরার অপসারণ ঘটছে। তাহলে অপসারণ কতটুকু বের হবে? একটা ডোরার প্রস্থ, ডোরা সব সমান হয়তো পাইলা, একটা ডোরার প্রস্থের দূরত্বটা ততটুক পরিমাণ অপসারণ। এই এন কিন্তু ওই ডোরার প্রস্থ, একটা ডোরার অপসারণ মানেই ডোরার প্রস্থের অপসারণ। তাহলে এন কিন্তু ডোরার প্রস্থও বোঝায়, অথবা একটা ডোরার অপসারণ তাও বোঝায়, মানে n = 1 ও হতে পারে, n = একটা মানও হতে পারে, ডোরার প্রস্থ যেটা সেটা। তাহলে এখানে আমরা সাধারণত বই এখানে বুঝাই যে আসলে কয়টা ডোরা সরে গেছে। তাহলে n = যদি কোনো জায়গায় বের হয় 1, তার মানে এরকম এদের দেখার ভিতরে একটা ডোরার শিফটিং হয়েছে। স্যার এন যদি পূর্ণ সংখ্যায় বের না হয় দশমিক আসে, দশমিক বের হয়, ওই যে উপরে এই যে আমি ফ্র্যাকশন করে রাখছি, দেখা যায় না?
উপরেরটা জি স্যার। একটা ডোরা কি পুরো শিফটিং হয়েছে এখানে? না স্যার, পুরো হয় না। এখানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে না একটা? এখানে যা উজ্জ্বল দিয়ে শুরু হয়েছে, এখানে কি দিয়ে শুরু হয়েছে? অন্ধকার। কিন্তু এখানে এই হলো অন্ধকার, এই হলো অন্ধকার, এই হলো অন্ধকার। এখানে ঘটনাটা কিরকম ঘটছে? এখানে তুমি উজ্জ্বল কিভাবে দেখতেছো? আগের পুরোপুরি উজ্জ্বলের সাথে মিলতেছে না সেখান থেকে একটু সরছে? একটু সর। তুমি যদি এখানে 0.2 পাও, তার মানে কি উজ্জ্বল ডোরার 0.2 অংশ সরে গেছে, একটা সরে। জি স্যার। এই ঘটনাটাকেই বলা হয় শিফটিং। এইটা হলো এন, অর্থাৎ কতটুকু সরছে, ডোরার অপসারণ। তাহলে যেহেতু 90 ডিগ্রির আগে দুইটা রশ্মি এসে পড়েছে আর 90 ডিগ্রি কোণে ঘুরে দেওয়ার পরে দুইটা রশ্মি এসে স্ক্রিনে পড়েছে, দুই ক্ষেত্রে টাইমের যে ব্যবধান, 90-র আগে যে দুইটা রশ্মি এসে পড়ার সময়ের পার্থক্য আর 90 ডিগ্রি কোণে ঘুরানোর পরে দুইটা রশ্মি পড়ার যে সময়ের পার্থক্য, এই দুই সময়ের পার্থক্যের ভিতরে আবার যেহেতু পার্থক্য সৃষ্টি হয়েছে, সুতরাং ওখানে কি হবে? অবশ্যই শিফটিং হবে। আর যদি পার্থক্য না থাকতো, জিরো হইতো, তাহলে কোনো শিফটিং থাকতো। কিন্তু আমরা হিসাব নিকাশে কি পেয়েছি? পার্থক্য পেয়েছি না একটা, এই ডেলটি পেয়েছি না? পার্থক্য কত পেয়েছি? এখানে আমরা পার্থক্য পেয়েছি এইটা, এই যে দুই সময় ব্যবধানের পার্থক্য, ডেল টি ইকুয়ালস টু L1 প্লাস L2 ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই CQ। যেহেতু 90-র আগে দেখায় সময়ের পার্থক্য আর পরে দেখার সময় 90 ডিগ্রিতে দেখার সময়ের পার্থক্য স্ক্রিনে আলোর, সেই দুই পার্থক্যের ব্যবধান এতটুকু। সুতরাং ওইখানে 90-র আগে যে আমি যেভাবে ঝালর দেখব, 90-র পরে সেই একই পজিশন থেকে স্টার্ট করা ঝালর আমি দেখব না। হয়তো ঝালরটা দেখব, তাহলে 90-র আগে যে পজিশন থেকে স্টার্ট করেছিল ঝালর, 90 কোণে ঘুরানোর পরে হয়তো সেখান থেকে একটু সামনে বা একটু পিছন থেকে স্টার্ট করেছে। ফলে এই ব্যতিচারের এই পজিশন গুলা আর হুবহু মিলে যাবে। এই ডোরাগুলো পুরোটা হুবহু সব মিলে যাবে। যে এখানে প্রথম উজ্জ্বলের সাথে প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বলের সাথে দ্বিতীয় উজ্জ্বল কখনোই তোমার 90-র আগে আর 90-র পরে যেটা পেয়েছো যে ঝালর, সেই ঝালর দুইটা যদি মিলাও, তাহলে এখানে প্রথম উজ্জ্বলের সাথে ওখানে প্রথম উজ্জ্বল, এখানে প্রথম অন্ধকারের সাথে ওখানে প্রথম অন্ধকার হুবহু মিলে যাবে কখনো, কিছু গ্যাপ পাওয়া যায়। এবং এই যে গ্যাপ পাওয়া যাবে, কতটুকু গ্যাপ পাওয়া যায় সেটা এখন দেখব, যে কতটুকু গ্যাপ পাওয়া যায়। আমরা জানি আরো একটা প্রমাণ আছে, এই প্রমাণও তোমাদের এখানে করানো হয় না, তাও উপরে করানো হবে, যে যদি এখানে একটা ডোরা পুরোপুরি শিফটিং হয় তখন পথের পার্থক্য হতে হয় ল্যামডা। যদি অপসারণ 1 হয় তখন এই যে 1 হইছে, তখন ওই যে পথের পার্থক্য ঘটছে, কারণ কি আলো যাচ্ছে, তাহলে 90-র আগে দেখেছো একটা টাইম ব্যবধান, 90-র পরে দেখেছো একটা টাইম ব্যবধান, দুই টাইম ব্যবধানের পার্থক্য সেইটা আসলো এইটা, এটা কার? আলোর জন্য। তাহলে আলো তো চলতেছে, আলো তো আমরা মূলত কি সি বেগের কথা চিন্তা করি, তাহলে এই টাইম ব্যবধানে পথ পার্থক্য কতটুকু সৃষ্টি হয়েছে
পথ পার্থক্য সমান সমান কতটুকু সৃষ্টি হয়েছে, সি ইন্টু ডেল টি সমান সমান সি ইন্টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই সি কিউব ইন্টু ভি স্কয়ার সমান সমান এখান থেকে একটা সি কাটা যায়, এখানে সি স্কয়ার থাকে, তাহলে L1 প্লাস L2 ডিভাইডেড বাই সি স্কয়ার ইন্টু ভি স্কয়ার। তাহলে এই জিনিসটা এইখানে পাওয়া যায়। এই হলো পথ পার্থক্য। কিসের? ওই যে 90 এর আগের যে সময় ব্যবধান আর 90 এর পরে যে সময় ব্যবধান তাদের ভিতরে পার্থক্য থাকার কারণে ওই পার্থক্যটুকের জন্য টাইমের আবার আলোর একটা পথ পার্থক্য সৃষ্টি হয়েছে, সেই পথ পার্থক্য এইটা। আর এই পথ পার্থক্যের জন্যই এরকমের সামনে পিছনে ডোরার মানে ঝালরের অবস্থান চলে আসছে এই পথ পার্থক্যের কারণে। যদি আগের টাইম ইন্টারভেল 90 এর পরের টাইম ইন্টারভেল সেম থাকতো হুবহু, তাহলে আর কোনো পথ পার্থক্য সৃষ্টি হইতো না, মানে টাইমেরও কোনো ইন্টারভেল থাকতো না, আর কোনো পথ পার্থক্য পাওয়া যেত। যেহেতু আগের আর পরে এখানে সময়ের ব্যবধানে একটা পার্থক্য চলে আসছে, সময়ের ব্যবধানে একটা পার্থক্য চলে আসছে, সুতরাং ওই পার্থক্যে ওই সময়ের পার্থক্যে তাদের আলোর পথ পার্থক্য কতটুকু এইটা, সেই পথ পার্থক্যের কারণে এখানে যে ঝালর সেই ঝালরেও যে উজ্জ্বল অন্ধকার তাদের ভিতরে একটু অবৈষম্য দেখা গেছে। আর যদি ওই দুই সময় পার্থক্য না থাকতো তাহলে কোনো পথ পার্থক্য হতো না, তাহলে 90-র আগেও তুমি যে ঝালরটা দেখতা উজ্জ্বল অন্ধকার যেভাবে সৃষ্টি হয়েছে 90 ডিগ্রি কোণে ঘুরাইলেও তুমি একইভাবে দেখতা। এইটা হলো থিওরিটিক্যাল হিসাবের ভাষা, থিওরিটিক্যাল হিসাবের ভাষা। তাহলে পথ পার্থক্য যেহেতু এতটুকু সৃষ্টি হয়েছে, এখন তাহলে ঝালরের শিফটিং কতটুকু হয়েছে, অপসারণ কতটুকু হয়েছে, সেই অপসারণ দেখব। সেই অপসারণ হয় তোমার যদি একটা ডোরার অপসারণ ঘটে তাহলে সেক্ষেত্রে পথ পার্থক্য হতে হয় তাদের মধ্যে ল্যামডা। এ কথা এই পিছনে আমরা যা পড়েছি ভৌত আলোক বিজ্ঞানে সেই বেসিক অনুযায়ী কিছু বলা যায়, আর উপরে সরাসরি এটা প্রমাণ করা। তাহলে যদি এটা আমরা জেনে রাখবো এই পয়েন্ট, যদি একটা ডোরার একটি ডোরার অপসারণের জন্য পথ পার্থক্য হয় ল্যামডা, এই পয়েন্ট। তাহলে এখন তুমি দেখো এইখানে এতখানি পথ পার্থক্য হয়েছে, এই পথ পার্থক্যের জন্য আমরা অপসারণ চাচ্ছি। তাহলে আমরা কি জানি? আমরা জানি ল্যামডা পথ পার্থক্যের জন্য অপসারণ হয় কত? 1। অতএব এত পথ পার্থক্যের জন্য অপসারণ কতটুকু হবে? ল্যামডা পথ পার্থক্যের জন্য অপসারণ হয় কত? 1। অতএব এখানে কতটুকু পথ পার্থক্য? L1 প্লাস L2 ডিভাইডেড বাই, আচ্ছা ল্যামডা পথ পার্থক্যের জন্য অপসারণ হয় এইটা। তাহলে যদি তোমার n পরিমাণ অপসারণ হতে হয় তাহলে পথ পার্থক্য কত হয় দেখো দেখি। n ল্যামডা। যদি একটা ডোরার অপসারণের জন্য পথ পার্থক্য ল্যামডা হয় তাহলে n পরিমাণ nটি ডোরার অপসারণের জন্য পথ পার্থক্য কত হবে? n ল্যামডা না? তাহলে n কি জিনিস বলো দেখি? অপসরণ।
এন কিন্তু আসলে অপসারণ। তাহলে তুমি যদি ডোরার সংখ্যা দিয়ে বলো যে একটা ডোরার অপসারণ বা দুইটা ডোরার অপসারণ বা তিনটা ডোরার অপসারণ, আর যদি অংশ, তাহলে একটা ডোরার অপসারণ মানে কি একটা ডোরার প্রস্থের সমান। তাহলে এন মূলত তো ডোরার অপসারণই বোঝাচ্ছে নাকি? আবার একটা ডোরা পুরো অপসারণ ঘটলো না, তার অর্ধেক অপসারণ ঘটলো, তাহলে এন এর জায়গায় 0.5 আসলো। তার মানে কি একটা ডোরার অর্ধেকের অপসারণ, মানে অর্ধেক পরিমাণ 0.5 পরিমাণ অপসারণ ঘটছে একটা ডোরা। তাহলে এনটি ডোরার অপসারণের জন্য বা এক অপসারণের জন্য পথ পার্থক্য ল্যামডা, অতএব এন অপসারণের জন্য পথ পার্থক্য এন ল্যামডা। আর এখানে তোমার এই যে অপসারণ ঘটেছে, তাহলে এখানেও তোমার দেখার ভিতরে তোমার আলোর পথ পার্থক্য আছে, সেই পথ পার্থক্য এই আমরা বের করছি। তাহলে এই দুই পথ পার্থক্য কি এখন? সমান। সমান। এই হলো এন ল্যামডা ইকুয়ালস টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই সি স্কয়ার ইনটু ভি স্কয়ার। অতএব n ইকুয়ালস টু এখান থেকে আসতেছে n ইকুয়ালস টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই সি স্কয়ার, এখানে হইলো ভি স্কয়ার, আর ল্যামডা কোথায় যাবে? ইনটু ল্যামডা নিচে। এই n হইলো তোমার শক্তি। এই সূত্রটা তোমাদের বইয়ে লেখছে কিভাবে? ওই যে L1 আর L2 কি ডি যদি ধরি, আর L1 L2 দূরত্ব দুটো কি সমান, তাহলে ডি প্লাস ডি কি আসবে এখানে? 2d ভি স্কয়ার বাই সি স্কয়ার ইনটু ল্যামডা। তোমার বইয়ে দেখো এভাবে লিখছে কি শিফটিংটা, তুমি কিভাবে লিখছো? কথা কি ভিন্ন না এক? একই স্যার। একই কথা। এখন এই যে ভিতরের বিষয়, এইখানে অনেক ঝামেলা এগুলা বুঝতে। এগুলা তো আসলে এত সহজ বিষয় না, এত কথা অনেক বলা হয়েছে নিয়ে এই 3 দিন পর্যন্ত এক মাইকেলসন মর্লি নিয়া, তাও কিন্তু আমাদের ভিতরে কেমন কেমন, সুতরাং কেমন কেমন করার কিছুই নাই। তাহলে এ পর্যন্ত আমরা মোটামুটি দেখলাম থিওরিটিক্যালি সেখানে ডোরার অপসারণ আছে না নাই? থিওরিটিক্যালি দেখলে ডোরার অপসারণ আছে, কিন্তু এখন হইল কিন্তু মাইকেলসন মর্লি যে এক্সপেরিমেন্ট করেছে, সেই এক্সপেরিমেন্টে তারা সব স্ট্যান্ডার্ড এখানে সব মুখস্থ, সব ধরে নিছে তারা। এবং তারা যে পরীক্ষা করেছে, সেই পরীক্ষায় এখানে যে তোমার L1 মানে ডি, সেটা ধরেছে 11 মিটার, L2 যে ডি সেটা ধরেছে 11 মিটার সমান দূরত্বে। এই যে ভি পৃথিবীর বেগ, দ্যাট মিন্স ইথারের বেগ, পৃথিবী যেদিকে যাচ্ছে বিটার উপরে তার স্কয়ার উল্টো হবে স্যার। হ্যাঁ স্যার ওই নিচে হ্যাঁ ভি এখানে তোমার এটা আসবে হলো 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। তারপরে সি আলোর বেগ, এটা আসবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই যে ল্যামডা যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করছে সেও ফিক্স, সেটা ধরেছিল তারা হলো 6 × 10⁻7 মিটার। অনেকে 5.5 × 10⁻7 লিখে, কোনো সমস্যা নেই, বা 5.57 লিখে অনেক জায়গায়। এটাকে অনেক জায়গায় ধরা হয় 5.57 × 10⁻7 মিটার, কোনো সমস্যা নাই, এটাকে 6 ধরা যায়। তাহলে এটা ধরে এখানে বসিয়ে তিনি দেখে গেছে এখানে n পেয়েছে 0.4। তার মানে কি ঘটছে আসলে এখানে? থিওরিটিক্যালি শিফটিং ঘটছে এখানে। 0.4 শিফটিং ঘটা মানে কি একটা ডোরা পুরোপুরি সরে গেছে? না স্যার, সামান্য সরছে। একটা ডোরার
0.4 অংশ সরছে, মানে 40% সরছে, অর্ধেকও সরে নেই। তাই প্রথম যখন 90 ডিগ্রি এর আগে সেটআপটা, সেখানে যেভাবে দেখেছে 90 ডিগ্রি এর পরে ওই ডোরাটাকে সেই পজিশনে না দেখে সেখান থেকে কতটুকু সরে তারপরে দেখেছে 0.4 পরিমাণ। এইটা হলো থিওরিটিক্যাল চিন্তা। কিন্তু যখন এক্সপেরিমেন্টাল দেখেছে তখন দেখেছে এই দুই ডোরার ভিতরে টোটালি কোনো শিফটিং নেই, একদম হুবহু মিল। 90 ডিগ্রি কোণে ঘুরানোর আগেও যা দেখেছে, 90 ডিগ্রি কোণে ঘুরাইছে তারপরেও যে শিফটিংটা ফ্রিঞ্জ দেখেছে, সেখানে যে তোমার ঝালর দেখেছে, আগেও যে পজিশনে তারা মার্ক করে নিছে এই পজিশন থেকে শুরু হয়েছে, পরেও দেখা গেছে স্ক্রিনে ঠিক ওই জায়গা থেকে একদম হুবহু শুরু হয়েছে এবং একই ভাবে শুরু হয়েছে, তাদের ভিতরে কোনো পার্থক্য ছিল না। ওইটা ছিল এক্সপেরিমেন্টাল ফলাফল, দেখার বাস্তবতা। আর থিওরিটিক্যালে এখানে যখনই দুই টাইমের ভিতরে গ্যাপ চলে আসছে, 90 ডিগ্রির আগে যে টাইমের ব্যবধান আর 90 ডিগ্রি এর পরে যে টাইমের ব্যবধান, সেই দুই ব্যবধান সমান না হয়ে এখানে একটা ওই যে চিন্তা অনুযায়ী ওই থিওরিটিক্যাল এখানে ওই দূরত্বের বিষয়ে চিন্তা ভাবনা করে ওই বিয়োগের বিষয়ে ওই ওভাবে ওইটা থেকে ওইটা বিয়োগ হবে না, বিয়োগটা হয় উল্টা। তাহলে ওইভাবে চিন্তা করে 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 দেখা গেছে যে ওইখানে ওইভাবে ইথার ধরে কাজ করলে থিওরিটিক্যাল যে হিসাবটা আসে সেখানে ডোরার অপসারণ হয়, কিন্তু যেটা বাস্তবে হয় না। তাহলে উনি এখন কি পাইল? বাস্তবের সাথে থিওরিটিক্যাল রেজাল্ট কি মিলছে? তার না স্যার। তাই থিওরিটিক্যাল রেজাল্টটা ক্যালকুলেশন করা হয়েছে কিসের আন্ডারে? ইথার ধরে ক্যালকুলেশন করা হয়েছে না? তাহলে ইথার ধরে যদি ক্যালকুলেশন করা হয় আর বাস্তবে যেটা এক্সপেরিমেন্টাল ফলাফল দেখছে ও তো চিরন্তন সত্য, ওখানে তো আর ভুল হওয়ার কোনো চান্স নাই। যেটা চোখে দেখেছে সেটআপ নিয়ে নিয়ে একদম পরীক্ষাগারে ব্যবহারিক মানে হাতে কলমে আমরা যেটা দেখেছি, আর এই হিসাবটা করেছি কি থিওরি লজিক অনুযায়ী অনুযায়ী থিওরি চিন্তা করে আনছি ইথার ধরে 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 ধরে। কিন্তু বাস্তবে তো তাহলে যেহেতু ওই দুইটার সাথে মিলছে না, তাহলে একটা গন্ডগোল আছে। কি গন্ডগোল? আমরা যে ইথার ধরেছিলাম আসলে ইথারটা নেই। ইথার যদি না থাকতো তাহলে ওই 90 ডিগ্রি কোণে ঘুরানোর আগেও দুইটা আলোক রশ্মি এসে পড়তে যে সময় লাগছে, 90 ডিগ্রি কোণে ঘুরানোর পরেও আলোক রশ্মি দুইটা এসে একই ইন্টারভেলে আলোক রশ্মি দুইটা পড়ে, দুইটা এসে পড়তে যে টাইম ইন্টারভেল প্রথম নিয়েছে সেকেন্ড ক্ষেত্রেও হুবহু নিয়ে, তো এখানে মাইনাস টাইনাস অমুক সমুক কোনো জায়গায় কোনো গ্যাপ আসতো, সেখান থেকে তিনি বলে দিছে ইথারের অস্তিত্ব নেই, অর্থাৎ বাস্তবে ইথার বলতে কিছুই নেই। যদি থাকতো তাহলে ওই বাস্তবে যে তারা দেখেছে 3 মাস পরে আবার দেখেছে, সেখানেও এই ফ্রিঞ্জের অবস্থার পরিবর্তন হতো, অবস্থানটা সরে যেত, সামনে পিছে সরে যেত, একদম সেম সেম জায়গায় পাওয়া যেত। এই হইল মাইকেলসন মর্লির ইতিহাস। এই ইতিহাস ঘেটে আমরা এরপরে যে ঘটনাটা আমরা এখান থেকে পেয়েছি সেটা হলো, একটু দেখো তোমাদের কিসের ক্ষেত্রে আবার যেটা বের করা হয় বইয়ে, এখানে অনেক বইয়ে দেখবা এখানে যে ক্যালকুলেশনটা করা হয় তারা নদীর স্রোত ধরে তারপর ক্যালকুলেশন করে, নদীর স্রোত ধরে ক্যালকুলেশনটা তারা করে। তাহলে নদীর স্রোত ধরে যে ক্যালকুলেশন করে সেটা কিভাবে করে? বাজে কত 9:35, মাশাআল্লাহ। তাহলে ওখানে নদীর স্রোত ধরে যে ক্যালকুলেশনটা করে তারা, আমি একটু ভেঙে দিতেছি। তাহলে এই মাইকেলসন মর্লি মিয়া
আর যেন ঝামেলা না হয়, সেখানে তারা প্রথম করছে কি, এরকম একটা নদী ধরেছে, এখানে স্রোত ধরেছে, স্রোত গেছে একদিকে, তাহলে এই দিকে যে স্রোত চলছে, এই যে স্রোত, স্রোতের বেগ সেটাকে ধরা হয়েছে ইউ। আর নৌকা, একটা নৌকা মনে করো এদিকে চালাইছে, এই নৌকার বেগ এটা মনে করো ভি, বোট। তাহলে নৌকা যখন স্রোতের দিকে যায় আর বাহিরে বসে যখন একজন ব্যক্তি দেখে, তখন কি দেখবে? এই নৌকা আর স্রোত যখন সামনের দিকে যায় তখন দেখবে নৌকাটা ভি প্লাস ইউ বেগে যাচ্ছে, আর যদি নৌকাটা পিছনের দিকে আসে তখন দেখবে ওই ব্যক্তি ভি মাইনাস ইউ বেগে পিছনে আসতেছে। এই ধারণা তো তোমাদের কাছে খুব সহজ। আবার যখন নৌকাটা সোজাসুজি এখানে যেতে হয়, তখন মাঝিকে কি করতে হয়? এ থেকে বি বিন্দুতে যেতে হয়। তখন মাঝিকে মূলত এ থেকে বি বিন্দু, দেখো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে এ থেকে বি বিন্দুতে যখন যেতে হবে, মাঝি কি এভাবে স্রোতের দিকে নৌকা চালাইলে হবে? যেতে পারবে এ থেকে বি বিন্দুতে? বা এ থেকে বি বরাবর নৌকা চালাইলে হবে? মাঝিকে নৌকাটা কোন দিকে চালাইতে হয়? পিছনের দিকে চালাইতে হয় না? পিছনের মানে দিকে। এরকমের অ্যাঙ্গেলে যেতে হয় না? ভেক্টর কি বলে, এরকম যেতে হয় কিনা? জি স্যার। গেলে এরকমের পজিশনে নৌকা চালানো শুরু করলে নৌকাটা যাবে কোন দিকে? স্যার বি এর দিকে যাবে। এবি বরাবর। সোজাসুজি বি এর দিকে যাবে। তাহলে যদি ওর সাথে সে আলফা কোণে নৌকা চালায় এবং এই বরাবর যদি এখন ভি বেগে নৌকা চালায়, তাহলে এবি বরাবর উপাংশ কত? ভি কস আলফা। আর এইটা যদি সি হয়, তাহলে এসি বরাবর উপাংশ কত? ভি সাইন আলফা। মনে নাই উপাংশ? জি স্যার। এখন নৌকা যখন এ থেকে বি বিন্দুতে যায়, তাহলে এসি বরাবর কি এই উপাংশটা আর কোনোভাবে কাজ করবে? কোন সুযোগ আছে করার? এই উপাংশটা কাজ করলে তো নৌকাটাকে এইখানে নিয়ে পৌঁছাই দিয়ে যাবে, কারণ এদিকেও তো কিছু নৌকাটাকে আগাবে। তাহলে যখন নৌকা এ থেকে বি বিন্দুতে যাবে, তখন কোনোভাবে ভি সাইন থিটা কাজ করবে না, ও পুরোপুরি ভেনিশ হয়ে যাবে। তাহলে সে কোথায়? সে যেদিকে যাচ্ছে তার কি উল্টো দিকে না? তাহলে এই যে ভি সাইন থিটার স্রোত, এরা পরস্পর কি কি হতে হবে? এখানে দুটোকে সমান হতে হবে। এগুলো আমি ভেক্টরে পড়াইছি। তাহলে ভি সাইন থিটা মানে সাইন আলফা ইকুয়ালস টু ইউ হবে। তখন এই দুই বেগ ভ্যানিশ হয়ে গেল, এখানে শুধু উপস্থিত কি? ভি কজ আলফা। ভি কজ আলফা দিয়ে নৌকা কোন দিকে দৌড়াবে? বি বিন্দুতে যাবে, এ থেকে বি বরাবর দৌড়াবে, এবং নৌকার চুল পরিমাণ এদিক সেদিক আর হবে না, সরাসরি এ থেকে বি বিন্দুতে সে পৌঁছাবে। একটা স্থির পানি নৌকায় যদি কোনো স্রোত না থাকে, তাহলে তুমি যেভাবে নৌকা চালাবা সেইভাবেই নৌকা চলবে না? ডানে বামে নেওয়ার কোনো সুযোগ আছে কারো? কারোর সুযোগ নেই। যেদিকে নৌকা চালাবা সেই দিকেই দৌড়াবে। তাহলে এখানে কি ঘটতেছে? এখানে তোমার যে কোনো ভাবে এই যে দুইটা উপাংশ আসছে, তাহলে এই উপাংশ আর স্রোত এরা ভ্যানিশ হয়ে যেতে হবে, সমান সমান হতে হবে এবং বিপরীত দিকে। তখন কোন স্রোত আর কাজ করবে না, শুধুমাত্র কি কাজ করবে? ভি কস থিটা। ওইটা দিয়ে নৌকা কি করবে? সোজাসুজি উপরের দিকে দৌড়াবে। তাহলে এইটা যদি হয়, তাহলে এখানে সাইন আলফা সমান সমান কত এখন? ইউ মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি না এইটা? তাহলে এই যে নৌকা এদিকে যাচ্ছে, এই নৌকার যে লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগটা কত বলো দেখি? লব্ধি বেগ নৌকার এই অবস্থায় ভি কজ আলফা কিনা? বুঝো নাই? আর এরা তো ভ্যানিশ হয়ে এদিকে পড়ে গেছে, তাহলে শুধুমাত্র বেগ কোনটা রয়েছে এখানে? ভি কজ আলফা উপাংশের। তাহলে এটা দিয়ে নৌকা এ থেকে বি বরাবর যাবে। তাহলে নৌকাটা ফাইনালি যে বেগে চলতেছে সেইটাই তো নৌকার লব্ধি বেগ, যে পথে চলতেছে সেইটাই তো লব্ধি পথ, এবি, এই পথ। এখন এখন তোমার এইটাকে কি লেখা যায়? ভি ইনটু এই যে লব্ধি বেগ কজ আলফার পরিবর্তে
1 মাইনাস সাইন স্কয়ার আলফা কি লেখা যায় না যায় না? রুট অফ যায়। জি স্যার। তাহলে এই যে সাইন আলফার মান জানো ইউ বাই ভি, তাহলে সাইন স্কয়ার আলফা কি বলা যায় এখানে এই লব্ধি বেগের এখানে? ভি ইনটু 1 মাইনাস ভি ইউ স্কয়ার ডিভাইডেড বাই কি ভি স্কয়ার, হয় না হয় না? এটা হয়। এখানে হলো ভি ইনটু এটা হয় কিনা? জি স্যার। তাহলে কি পেয়েছি? কার লব্ধি বেগ? নৌকার লব্ধি বেগ না? এটা কি নৌকার লব্ধি বেগ না? কোন বরাবর? জি স্যার। এবি কোন বরাবর। বরাবর? এবি বরাবর। এইখানে করছে কি মাইকেলসন মরলি, এই নৌকা আর স্রোত ওর পরিবর্তে ইথার আর আলো ছেড়ে দিছে। স্রোতটাকে তারা ইথার ধরছে আর নৌকাটাকে তারা আলো ধরছে। তাহলে যদি স্রোতটাকে, কারণ ওই রকমই তো যাচ্ছে, মূলত একই দিকে যাচ্ছে আবার বিপরীত দিকে যাচ্ছে, আমরা যেভাবেই ধরি, তাহলে এইদিকে ইথার আসতেছে, এদিকে মনে কর আলো যাচ্ছে, তাহলে আলো সেটা যদি নৌকা হয় আর উল্টো দিকে সে যদি স্রোত হয়, অথবা এদিকে আলো যাচ্ছে ইথার যাচ্ছে, এদিকে আলো যাচ্ছে, মানে এদিকে স্রোত এদিকে নৌকা। তাহলে ওই ক্ষেত্রে যদি নৌকাকে আলো আর স্রোতকে যদি ইথার চিন্তা করি, তাহলে এখানে যদি এখন মান বসাই যে ইথারকে আমরা ধরছিলাম ভি বেগে আর আলোকে ধরছিলাম সি, তাহলে আমাদের কি হবে এখানে? এই ভি কার বেগ? নৌকার বেগ। তা নৌকার বেগ হলে আলোর বেগ সি ইনটু রুট অফ, এখানে কি ধরছিলাম 1 মাইনাস, এখানে ইউ, ইউ মানে কি স্রোতের বেগ, মানে ওখানে কি ইথারের বেগ ভি, আর এই ভি এটি কি হয়ে যাবে সি, তাহলে ভি স্কয়ার সি স্কয়ার। এইখানে যে ইথারের যে এল এর নিচে এমন মিররটা কোন জায়গায় ছিল খেয়াল করেছো? এমন মিররটা ছিল কোন জায়গায়? উপরে ছিল না? তার দূরত্বটা কি ছিল মনে আছে? ওই L1 স্যার। এলন। তাহলে এলন দূরত্বের যদি টাইম জানতে চাও, তার নিচে কি বসবে? তার বেগটা বসবে না? তার বেগটা বসবে কিনা? জি স্যার। তাহলে দেখো এই যে আলো সেখানে ওই যে স্ল্যাব থেকে তোমার যে মিররে গেছিল, এই যে মিরর, আমি যদি আলোর এখন পথ চেঞ্জও না ধরি, তুমি খেয়াল করে দেখো যে আলো এই সোজা তো আসলে যেতে পারে না, আমি ধরলাম আলো সোজাই গেল এখান থেকে এখানে, তাহলে এই পথ এলন। তাহলে এই পথে যাওয়ার সময় কত হবে? এলন ডিভাইডেড বাই বেগ। এই পথে বেগ তো আলোর সি না, এই পথে বেগ কত? এই আসছে ডিভাইডেড বাই বেগ কত হবে? সি ইনটু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা পেয়েছিল কিনা খুঁজে দেন। আবার ফেরত আসার সময় সে একই বেগে ফেরত আসবে এবং সেক্ষেত্রেও কত? এলন পথ। তাহলে ফেরত আসার সময় কত লাগবে? এলন ডিভাইডেড বাই সি ইনটু রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে মোট সময় কত লাগবে? এই দুটোর যোগফল। তাহলে মোট সময় কত আসছিল? 2 এলন বাই সি ইনটু 1 বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার হয়েছিল পিছনে? জি স্যার। ঘটনা বুঝি নাই। বুঝছি স্যার। তুমি যে পথে যাও, যে পথে, এবং এইভাবে নৌকার স্রোত দিয়ে করাটা অত্যন্ত ইজি এবং সহজ। তাহলে মানে সহজ বলতে সেক্ষেত্রেও ভিতরে আরো কিছু ঝামেলা আছে। ওই ক্যালকুলেশনে তখন আমরা যেভাবে ক্যালকুলেশন করছি তখন একটাকে আগে একটাকে পরে ধরতে হয়, সেখানে আবার অন্যভাবে ব্যাখ্যাটা দেয়, মানে দূরত্বের সাপেক্ষে মাইকেলসন মর্লির অমুক সমুক। তাহলে এখানে যাই দিক না কেন, আমরা তাহলে মূলত আমরা যদি চিন্তা করি কোনোভাবেই এ যদি এখান থেকে না সরে মিরর, এখান থেকে আলো এই সোজাসুজি এই পথেই যায় সি বেগে,
আসলে আলটিমেটলি ওই পৃথিবীর বেগ আছে আর আলোর বেগ আছে, তাহলে আলোটা সরাসরি মানে ইথারের বেগ আছে আর আলোর বেগ আছে, আলো সরাসরি এই পথে যাচ্ছে, এই পথে কখনোই সে সি বেগে যেতে পারবে না। আলোটা এই পথে আমাদের কাছে মনে হচ্ছে আলো যাচ্ছে, আলো সি বেগেই চলে যাবে, আলো যাবে হইলো এখান থেকে এই বেগে। এইটাই এই জন্য আমরা এখান থেকে বলছিলাম আলো এভাবে বাঁকা হয়ে গেছে, আর এই পথে যাওয়ার জন্য আলোর বেগটা আমরা এরকমই বের করছিলাম। আর আলোর বেগটা আমরা ওই পথেই যদি চিন্তা করি, তাহলে ওই যে পিছনের সেই হিস্ট্রি গেটে তখনও আলোর বেগ এই পথে, সেটা আর সি দাঁড়ায় না, সেটাও এইখানে দাঁড়ায়। আসলে আলটিমেটলি আলোটা তো এই পথে, এই পথে আমি কি বলছিলাম, আমি শুরুতেই কিন্তু বলছিলাম, ওই যে তুবা প্রশ্ন করছিল যে আলো তো আসলে সে কি, সে প্রকৃতপক্ষে এখান থেকে দেখবে না, এখান থেকে পিছনে যাবে। আসলে না, আলো আলো তো এই বরাবর যাচ্ছে। তাহলে যখন ওই ব্যক্তি পৃথিবীতে বসে দাঁড়াবে তখন আলোকে সে দেখবে এই পথে যাচ্ছে, এইটা হলো আপেক্ষিক পথ। তুমি যদি এটা মনে করো যে হ্যাঁ আলো আপেক্ষিক ভাবে দেখতেছে এই পথে যাচ্ছে, তাহলে এই পথে সে সি বেগ নিয়ে যাচ্ছে না, এই পথে যাচ্ছে, সেইটা এই বেগ নিয়ে যাচ্ছে। আবার যদি প্রকৃত পক্ষে তুমি চিন্তা করো, তাহলে আলো এই পথে যাচ্ছে, হ্যাঁ তাহলে এই পথে যাচ্ছে এটাও সত্য, এবং আলো এই বেগ নিয়ে যাচ্ছে। পথ তুমি যেটাই বিবেচনা করো, তাহলে এইটা হলো একটা সাপেক্ষের চিন্তা হয়, আর এইটা হলো ওখানে সরাসরি বাস্তবতা চিন্তা করে করে আমরা হিসাবটা করি। তাহলে এই মাইকেলসন মর্লির এর বাহিরে আর যাওয়ার দরকার নাই, আমরা যেটুক করেছি সেখান থেকে তুমি যখন দেখেছো এখানে যে ইথারের কোনো অস্তিত্ব নাই, তখন মাইকেলসন মর্লি এটা কি ক্লিয়ার হতে পেরেছে যে ইথার যেহেতু অস্তিত্ব নাই, সুতরাং কোনোভাবে ওইখানের যে পরিবর্তন, ওই যে আলোর বেগের ভি ঝামেলাটা বাজাইছে, কম বেশি হয়েছে, সুতরাং ভি আর থাকতেছে না, প্লাস সি প্লাস বি, সি মাইনাস বি, ইথার না থাকলে সেগুলো থাকবে, সেগুলো থাকবে না। তাহলে গতিশীল যখন হয়, তাহলে গতিশীল কাঠামো হোক আর স্থির কাঠামো হোক, আলোর বেগের কোনো পরিবর্তন আসবে কিনা, আলোর বেগের কোনো পরিবর্তন আসবে না। এইটা হইল মাইকেলসন মর্লির মূল পয়েন্ট ওই এক্সপেরিমেন্ট করা। প্রথম সে ডিনাই করছে যে ইথারের কোনো অস্তিত্ব নাই, তারপরে সে সেখান থেকে টেনে নিয়ে আসছে, তাহলে যে কাঠামোই হোক, অর্থাৎ স্থির কাঠামো হোক, গতিশীল কাঠামো হোক, অর্থাৎ আলোর বেগ, আলোর বেগ বলতে এখানে কিন্তু আরেকটা রূপক অর্থও আছে, যে অত্যন্ত হাই ভেলোসিটিতে গতিশীল কোনো বস্তু, এই উচ্চ গতিতে যখন কোনো বস্তু চলে তাকে আমরা স্থির কাঠামোতে বসে দেখি, আর গতিশীল কাঠামোতে বসে দেখি, তার বেগ সেটা যে বেগে চলবে সেই বেগেই আমরা দেখি। কিন্তু যদি খুব কম বেগে চলে, খুব কম বেগে চলে কোনো বস্তু, তাহলে স্থির কাঠামোতে বসে তার বেগটাকে আমরা যেভাবে দেখবো, আর গতিশীল কাঠামোতে বসে আমরা সেভাবে দেখবো না, কম বেশি হবে, যেটা গ্যালিলিও রূপান্তরে আমরা পেয়েছিলাম, এবং ওটাই ছিল নিউটনিয়ন যুগের রূপান্তর, নিউটনিয়ন বলবিদ্যা। তাহলে নিউটনিয়ন বলবিদ্যায় এই সবকিছুর বেগ কম ধরে চিন্তা করা হইতো, তখন হয়তো ওই সেন্স কাজে লাগতো। কিন্তু এখন যখন আমরা কোনো কিছুর বেগ হয়তো পুরোপুরি আলোর বেগ ধরলাম না, কিন্তু অত্যন্ত উচ্চ বেগ ধরলাম, আলোর বেগের কাছাকাছি বা ওই রকম খুব কম বেগ না, অনেক বেগ, তখন দেখা যাচ্ছে যে ওই বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও রূপান্তরের ওই স্থির কাঠামো আর গতিশীল কাঠামোতে ওই বেগের হিসাব যেভাবে করি ওইভাবে করা যাবে না। কি করতে হবে, ওই বস্তুর বেগটা স্থির কাঠামোতেও যা হবে, গতিশীল কাঠামোতেও একদম সেম। কথা কি বুঝছো তোমরা, না বুঝো নাই? মূল বিষয় আমরা শেষ পর্যন্ত আসতে পারছি কিনা? এখন ভিতরের অত কিছু নিয়ে তোমাদের আর মাথা খুঁটে মরে যাওয়ার কিছু না, এই পর্যন্ত তোমরা যদি একটু জেনে রাখো। আর ওই যে সূত্রটা, এই সূত্রটা একটু ভালোভাবে মাথায় রেখে, আমি যে একটা সূত্র রেখে দিচ্ছিলাম যে n ইকুয়ালস টু ওই যে l1 প্লাস l2 ইনটু v স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার ল্যামডা, মনে এরকম ছিল, c স্কয়ার ল্যামডা এরকম ছিল। এই সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখো। এই সূত্র দিয়ে তোমার যদি বইয়েতে অঙ্ক ঠঙ্ক দেয় তাহলে দিতে পারে, অথবা তোমার কোনো জায়গায় যদি সূত্র আকারে এমসিকিউতে দেয় এর ভিতরের বিষয় থেকে তাহলে দিতে পারে, এর বাইরে আর তোমাদের কিছু লাগবে। ওকে, আল্লাহ হাফিজ। তাহলে আমরা আগামী দিন লরেন্স রূপান্তর নিয়ে কথা বলবো। এখন এই জিনিসটুক তোমরা ভালোভাবে রেকর্ড দেখে দেখে মোটামুটি এটুক, এ নিয়ে আর এত সময় নষ্ট করবে না, সময় যা নষ্ট করার আমিই করলাম,
তোমাদের আর বসে বসে তোমাদের এক্সট্রা সময় নষ্ট করার আর দরকার নেই, এগুলোর উপরে আর পিএইচডি করার কোনো দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।